আমি 88 থেকে আমার রাজনীতিক শুরু ইডেন কলেজে। তখন আমি ইডেন কলেজে ইন্টারমিডিয়েট পড়ি। আর আমার রাজনীতিক গুরু হচ্ছে শিরিন সুলতানা আপা। শিরিন আপা তখন ইডেন কলেজে ছিলেন এবং ওইখানে উনি ইলেকশন করেন। তখন এরশাদের আমলে ওনাকে আসলে ইচ্ছা করে হারানো হয়। পরবর্তীতে 90-এর আন্দোলনে আমি ওনার সাথে ছিলাম এবং অনেক আন্দোলন অনেক দেখেছি এবং নিজেও রাজপথে ছিলাম। পরবর্তীতে শিরিন আপা ঢাকা ইউনিভার্সিটি চলে যায় এবং আমি 89-এ যখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি আবার ইডেন কলেজে এসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরবর্তীতে আমি অনার্সে ভর্তি হই। হওয়ার পর আমি হেলেন জেরিন খান আপাকে পাই এবং উনি তখন ইডেন কলেজে ভিপি নির্বাচিত হন। তো 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় আসেন, আসার 1 বছর পরে 1992-তে ক্ষমতা থাকাকালীন অবস্থাতে ঢাকা শহরের যত ছাত্রলীগের যত কমিটি আছে, মানে বিশেষ করে কলেজগুলির সমস্ত মেয়ে একত্রিত হয়ে আসলে আমাদের ইডেন কলেজ ছিল একটা ছাত্রদলের দুর্গ বলা চলে। প্রচণ্ড রকম ছাত্রদলের তখন মেয়েরা, মানে ছাত্রদল বলতে একটা কেমন একটা ক্রেজ ছিল তখন ইডেন কলেজে। পরবর্তীতে ওই বিএনপি ক্ষমতা থাকাকালীনই ওরা 12টা-1টার দিকে ওরা অতর্কিত হামলা করে। ওই হামলাতে হেলেন আপা, আমরা অনেকজনে এখানে হঠাৎ করে আমরা কলেজে ছিলাম। কলেজ থেকে ওরা আমাদের 4-5 জনকে একা পেয়ে একসাথে ওরা প্রায় 100-150 মেয়ে আমাদেরকে হামলা করে। ওই হামলাতে আমার এখানে 4টা সেলাই পড়ে। এখন জাতীয় পত্রিকাগুলোতে এখন এসছে, সিনিয়র নেতারা ওইটা জানে এবং আমি হাসপাতালে ভর্তি হই। আমাদের বেগম খালেদা জিয়া আমাদেরকে দেখতে যাওয়ার পরে আমরা তখন কলেজে সুন্দরভাবে রাজনীতি করছিলাম। পরবর্তীতে এই জেল জুলুম এগুলো তো পরবর্তীর ব্যাপার। আমরা তখন বিএনপি ক্ষমতায় 96-তে বিএনপি যখন ক্ষমতা ছাড়ার পরে 97-তে হাজী সেলিম তখন আমি আবার 96-তে আমি আবার আমাদের ছাত্রদলের কমিটি হয়, সেখানে আমি ফার্স্ট জয়েন্ট কনভেনর হই। 96-97-তে হাজী সেলিম রাতের অন্ধকারে আমাদের ইডেন কলেজের হলে আবার হামলা চালায়। কারণ তারা এই দুর্গটাকে ভাঙতে চেয়েছিল, যেটা নাকি 92-তে করেছে, সেটা আবার 97-তে শুরু করলো। হাজী সেলিম ছেলেদেরকে নিয়ে বোরকা পরিয়ে, তখন জাতীয় পত্রিকাগুলোতেও এসছিল, বোরকা পরিয়ে আমাদের ছাত্রদলের মেয়েদের সাথে সাথে সাধারণ মেয়েদেরকে, কারণ ওইখানে তো রাতের অন্ধকারে কে ছাত্রদল কে সাধারণ মেয়ে এটা তো জানতো না। অনেককে ওইখানে ইনজুর্ড হয় এবং আমি নিজেও ওইখানে ইনজুর্ড হই। আমাদের অনেক মেয়ে এখানে অনেক আহত হয়। পরবর্তীতে আমরা আর ওইখানকার যে প্রিন্সিপাল ছিল আমাদেরকে সবাইকে হল থেকে, ওই ঘটনার পরবর্তীতে তারা একটা প্ল্যান মাফিক, কারণ শেখ হাসিনার টার্গেটে ছিল ইডেন কলেজকে ছাত্রদল মুক্ত করা, এবং ওই হামলার পরবর্তীতে তারা আমাদেরকে হল থেকে বের করে দেয় এবং হেলেন আপা ওইখানে অনেক ইনজুর্ড হওয়ার পরে তারপরে 96-এর সেন্ট্রাল কমিটিতে ছিলাম, এনিবাইয়ের কমিটিতে, এবং পিন্টু ভাইয়ের কমিটিতে ঢাকা মহানগরীর সেটাতেও আমি ছিলাম সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে। হাবিবুন নবী সোহেল ভাইয়ের কমিটিতেও আমি সেন্ট্রালে ছিলাম 2000 সালে, এবং 2000 সালে আমার লাস্টের দিকে সেপ্টেম্বরে আমার বিয়ে হয়ে যায়। আমি ওইখান থেকে অনার্স কমপ্লিট করে আসি। যখন মাস্টার্সে ভর্তি হয়ে যাই, বিয়ের আগে আমি যখন মাস্টার্সে ভর্তি হয়ে যাই, তখন 2001-এ যখন আমি ভর্তি হতে যাই, প্রিন্সিপাল আমাকে ডাইরেক্ট, আমি গোপনে পালিয়ে আমি যখন কলেজে যাই, প্রিন্সিপাল আমাকে ডাইরেক্ট বলে তুমি এখানে ভর্তি হতে পারবে না, যে কোনো জায়গায় তুমি ভর্তি হও। আমি আর ওইখানে ভর্তি হতে পারিনি। ছাত্রদল করি এই জন্য, কারণ আমার চেহারা সবাই জানতো, এই জন্য আমাকে প্রিন্সিপাল ওইখানে আর ভর্তির অনুমতি দেয়নি। পরবর্তীতে আমি কনসেপ্ট করি 2001-এ। কনসেপ্ট করার পরে আমার আর আসলে মাস্টার্সে আর ভর্তি হওয়া যায় না। পরবর্তীতে আমি বিয়ের পরে আমি তো আর ছাত্রদল, স্বাভাবিক বিয়ের পরে তো আর ছাত্রদল করা যায় না, তো আমি আর ওই ছাত্রদলের না থেকে বাইরে থেকে আমি কিভাবে সামাজিকভাবে কাজ করা যায়, আমি একটা এনজিওতে আছি, সেটা হচ্ছে সৃজনশীল নারী ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমি কাজ করছি। আমি চিন্তা করলাম, যেহেতু আমার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি যদি সমাজের কোনো কাজ করতে চাই, যে কোনো অবস্থান থেকে আমি কাজ করতে পারবো। এবং এই এলাকায় যখন নাকি 1/11 যে ক্রাইসিস মুভমেন্ট চলতেছিল, তখন আমি এইখানকার কিছু মহিলাদেরকে নিয়ে 6-7টা রিক্সা ভরে ভরে, আমি যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসা অবরোধ করা হয়েছিল, তখন আমি এদেরকে নিয়ে ওইখানে যাই, দাঁড়ানোর চেষ্টা করি, কিন্তু পুলিশ আমাদেরকে দাঁড়াতে দেয়নি। এবং হাইকোর্টের ওখানে যাই, ওখানে দাঁড়াতে দেয়নি। পার্টি অফিসে যখন আসছি, তখন দেখি যে সমস্ত পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা। তো আমি এই মহিলাদেরকে নিয়ে আবার ব্যাক করে রামপুরাতে আসি। রামপুরাতে স্থানীয় যারা আছে মহিলা মানে ছাত্রলীগ বলেন, মহিলা লীগ করেন, তারাও আমাদেরকে পাহারা দিয়ে রাখে, আমরা যেন কোনো মুভমেন্ট করতে না পারি। কিন্তু আমরা বিভিন্ন সময় এই মহিলাদেরকে একত্রে করে আর এনজিওর মাধ্যমে আমি সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলাম। এবং লাস্টে এই যে যখন নাকি 5ই আগস্টের যে
সরকার বিরোধী মানে হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়, সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি দুইটা অভ্যুত্থান পেয়েছি। এটা 90-এর অভ্যুত্থান, একটা হলো 24-এর অভ্যুত্থান, এবং দুটাতেই আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। 90-এর গণ অভ্যুত্থান আমি শিরিন আপার সাথে ছিলাম। শিরিন আপার সেই তুখোড় নেত্রী, তখন প্রচণ্ড রকম উনি আন্দোলন করেছে, ওনার সাথে সাথে আমরা মাঠে থেকেছি। তখন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা ঘন ঘন মিছিল করতে যেতাম। আমাদের ইডেন কলেজে ওনার পারফরমেন্স অনেক শক্তিশালী পারফরমেন্স ছিল, এবং ইডেন কলেজে একটা নির্বাচনও হয়েছিল। এরশাদ সেই নির্বাচন কোনোভাবে দিতে চায়নি, কিন্তু নির্বাচন হয়েছে। কিন্তু ওনাদের যে লাইনের যে লোকগুলা ওদেরকে পাশ করেছে, শুধু আমাদের জিএস পদটা আমাদেরকে ছাত্রদলে দিয়েছে, এটা জাস্ট আই ওয়াশ করার জন্য দিয়েছে। তো শিরিন আপার তখন প্রচুর জনপ্রিয়তা, কিন্তু শিরিন আপাকে দেওয়া হয়নি, কারণ শিরিন আপা যদি ওইখানকার ভিপি হয় তাহলে ওনাদের জন্য একটা বেকাদায় পড়তে পারে, সেটা হতে দেয়নি। এবং আমরা অনেক রাজপথে আমরা প্রচণ্ড মিছিল করেছি, সেই মানে বুঝাইতে পারবো না। কারণ মিলন সাহেব যখন নাকি ডক্টর মিলন মারা যায়, মিলন ভাইয়ের মা কিন্তু আমাদের ইডেন কলেজের অধ্যাপিকা, এবং আমরা ওনার কাছে ওনার এই দুঃসময়ে আমরা ওনার পাশে ছিলাম। পরবর্তীতে আমি 2024-এও গণ অভ্যুত্থান পেয়েছি, এবং আমি আমার কাছ থেকে আমি কাজ করে গেছি। আমি আসলে কোনো দলের চিন্তা ভাবনা করি না যে দলের নির্দেশ আসবে বা দলের কিছু করবো। আমি যে রাজনীতি করেছি, আমি আমার মনের তাগিদে আমি আসলে ঝাঁপিয়ে পড়েছি। আমি সেই শাহবাগে গিয়েছি, এবং বনশ্রীতে যে আন্দোলন হয়েছে তার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, এখানে আমি বাচ্চাদেরকে যত পানি দেওয়া খাওয়ার দেওয়া দিয়েছি, এবং আমি মহিলাদেরকে একত্রিত করে এখানে থেকেছি। এবং যাদের বাচ্চারা, বিশেষ করে মেয়ে বাচ্চা যারা আন্দোলন করেছে, তার মারাই এসে আমাকে বলছে যে ভাবি আপনি আছেন, আমরা একটু ভরসা পাই, আমাদের মেয়েদেরকে দেখেন। এবং এই মেয়েদেরকে নিয়ে আমি হেঁটে হেঁটে সেই শাহবাগে গিয়েছি, পায়ে আমার বড় ঠুস পড়েছে। আমি আসলে দলের দিকে, দল যেহেতু করেছি, দলকে ভালোবেসেছি, তখন এই স্বৈরাচার হাসিনাকে হটানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি এই মহিলাদেরকে নিয়ে। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বলতে চাই, আমি রাজনীতি করি, এবং এই থ্রোতে আমি আমার পারিবারিকভাবে আমার হাজব্যান্ডকেও হেনস্থা করা হয়েছে, এবং তাকে জেলেও যেতে হয়েছে আমার এই রাজনীতি করার পরিপ্রেক্ষিতে। কারণ আমি বিএনপি করি, সেই দৃষ্টিকোণ থেকে আমার হাজব্যান্ড দেখা গেল কোনো কিছু করতে গেলে তাকে ওই আমার রেফারেন্স টানা হতো, এবং আমাকেও অনেক হুমকি ধুমকি দিয়েছে, এবং র্যাবের অফিসে আমাকে ডেকে নিয়েছিল তারা, আমার হাজব্যান্ডকে তারা আমাদেরকে বলেছে যদি বেশি বাড়াবাড়ি করি তাহলে তারা জেলে ঢুকাবে। এই ধরনের হুমকির সম্মুখীন আমি হয়েছি, এবং এই হুমকির সম্মুখীন হয়েও আমি গোপনে যেভাবেই পেরেছি, তখন আমি চিন্তা করেছি যে না, আমাকে কাজ করতে হবে। তখন আমি আমার এনজিওর মাধ্যমে আমার যে মহিলাদের নিয়ে কাজ করা, প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করা, এই কাজের থ্রোতে আমি সামাজিক কাজগুলো করে গিয়েছি। মহিলাদেরকে আমি স্বাবলম্বী করার জন্য সব রকম কাজ করেছি, যে মহিলারা যেন বিশেষ করে নারী নির্যাতন, তারপরে হচ্ছে বাল্যবিবাহ, তারপর যেই সব মহিলারা বিধবা, তারা যে কাজ পাচ্ছে না, তাদেরকে আমরা হস্তশিল্প দিয়ে কাজ শিখিয়েছি, তারা যেন স্বাবলম্বী হতে পারে, তাদেরকে কাজের যোগান দিয়েছে, তাদেরকে কাজ দিয়েছে। কারণ আমি নিজে আবার ছোটোখাটো একটা ব্যবসা করি, সেই ব্যবসা প্রতিষ্ঠানে তাদের তৈরি জিনিস আমি নিয়ে এসেছি বিক্রি করার জন্য, যেন ওই টাকা দিয়ে, আমি কোনো লাভ রেখিনি, ওই টাকা দিয়ে ওদেরকে আমি দিয়েছি যেন ওরা কাজ করে। কারণ কাজ করলেই তো হবে না, এই কাজটা যেন বিক্রি করতে পারে। বিক্রি না করতে পারলে তো তাদের কোনো আয় আসবে না, কারণ তাদের সময় ব্যয় হবে। এই থ্রোতে আমি আমার শোরুমে ওদের জিনিস রেখে বিক্রি করে তাদেরকে আমি তাদের টাকা বুঝিয়ে দিয়েছি। যখন যে অবস্থায় পেরেছি, সামাজিকভাবে হোক, অর্থ যতটুকু পেরেছি আমি কাজ করে গিয়েছি। মহিলারা যে পিছিয়ে আছে, বাংলাদেশে আসলে মহিলারা যতই শিক্ষিত হোক না কেন, মহিলারা কিন্তু পিছিয়ে আছে, এটা অস্বীকার করার মতো কিছু নাই। এবং তাদেরকে আমি যেন প্রতিষ্ঠিত করতে পারি, সেই ধরনের কাজ আমি করে গিয়েছি। আসলে দলের কাছে আমি প্রত্যাশা থাকবে যে দল যেন পুরানোদেরকে মূল্যায়ন করে। আমি মনে করি শুধু বর্তমান নিয়ে না, অতীতে যারা কাজ করেছে, যারা ত্যাগী নেত্রী, তাদেরকে সম্মুখে আনা উচিত। যদি দল মনে করে যে আমাদেরকে কাজে লাগাতে চায়, আমরা কাজ করতে চাই, আমরা সমাজকে কিছু দিতে চাই, সেই চিন্তা থেকেই আমি আসলে সংগীত আসনের মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি কাজ করতে চাই তৃণমূল পর্যায়ে, কারণ আমি তৃণমূল পর্যায়ে এই জন্য কাজ করতে চাই, অনেক অবহেলিত। আমি মহিলাদের নিয়ে কাজ করতে নিয়ে একটা জিনিস বুঝেছি, যে মহিলারা এত অবহেলিত, তারা অনেক কিছু বলতে চাইও বলতে পারে না, এবং এই না বলার কথাগুলাই আমি আমার মাধ্যমে উপস্থাপন করতে চাই। আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমার এলাকা হচ্ছে একটা নদীমাতৃক এলাকা, সেটা চাঁদপুর, এবং চাঁদপুর থেকে লক্ষ্মীপুর 1976 সালে আমার জিয়া রহমান সাহেব, আমাদের প্রেসিডেন্ট, প্রিয় নেতা, আমাদের একটা খাল খনন করে। তখন কিন্তু আসলে এই এলাকাটা লক্ষ্মীপুর, চাঁদপুর মতলব, চাঁদপুর সদর, চাঁদপুর মতলব এরিয়াটা কিন্তু নদী ভাঙ্গন এলাকা,
নদীমাতৃক একটা এলাকা ছিল প্রচুর, তখন কিন্তু মানুষের এত খাদ্যের সংস্থান হতো না, শুধুমাত্র এই বাঁধের জন্য। তখন ৭৬-এ উনি এই খাল খনন করে একটা চর বাগাদি, তারপর হচ্ছে হাজিমারা, লক্ষ্মীপুরের হাজিমারা, আর হচ্ছে ধনাগুদা, মতলবের ধনাগুদা, এই বেড়িবাঁধটা তৈরি করেন। এটা হচ্ছে চর বাগাদি দিয়ে পানি ইন করে, আর লক্ষ্মীপুর হাজিমারা দিয়ে এটা পানিটা আউট হয়। এবং এটা তৈরি হওয়ার পরে আমাদের খাদ্যের অনেক যোগান হয়েছে, এবং এই যোগানের পরে তারা এই খাদ্যটাকে তারা বাড়তি হিসেবেও তারা বিক্রি করে কিছু আয় করতে পারছে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হাজিমারা এবং চরবাগাদির কিছু কিছু এলাকায় কচুরিপানা দিয়ে প্রচণ্ড রকম হয়েছে। আমাদের এখানে কিন্তু মাছের একটা ঘাটতি আছে চাঁদপুরে, যদিও এত সবাই বলে ইলিশ মাছ, কিন্তু সাধারণ মাছের জন্য একটা ঘাটতি আছে। এই ঘাটতিটা শুধুমাত্র পূরণ করতে পারবে এই যে জায়গাটা, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এবং এলাকার কিছু সন্ত্রাসী লোক এটাকে দখল করে এই দলাদলির জন্যই কিন্তু আসলে এটা হচ্ছে না। এই কাজগুলো আমি করতে চাই। এবং অবহেলিত যারা নাকি চরের ভিতরে আছে, চরে অনেক লোকরা আছে যারা নাকি কোনো রকম যোগাযোগ ব্যবস্থা ভালো না, তারা ওই যে সমাজে ওইভাবে লেখাপড়াও বাচ্চাদেরকে করাতে পারে না, এইটা নিয়েও আমি কাজ করতে চাই। ধর্ষণের আসলে একটা বিচার হওয়া উচিত, এমন বিচার, দ্রুত বিচার হওয়া উচিত। দীর্ঘমেয়াদী বিচার হলে আসলে সবাই একটা সাহস পেয়ে যায়। একদম দ্রুত বেগে একটা যেন বিচার ব্যবস্থা করা হয়, এটা আমি সরকারের কাছে আবেদন করব, যে দ্রুত একটা বিচার ব্যবস্থা করলে দেখা যাবে যে পরবর্তীতে কেউ কোনো কিছু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা করার আগে একটা চিন্তা ভাবনা করবে যে এটা করা উচিত না। আর আমার রাজনীতির ভিতরে একটা স্মরণীয় ঘটনা হচ্ছে, আমি আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি কয়েকটা জায়গায় যাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। ওনার সাথে আমি গিয়েছি, ত্রাণ দিয়েছি, ওনার কাছাকাছি থাকার সৌভাগ্য আমার হয়েছে, এবং ওনার নীতিটাকে অনুসরণ করে আমি আগাতে চাই। এবং আমি মনে করি আমাদের সিনিয়র লিডার যারা আছে, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আগের যে রাজনীতিক যে আমার ব্যাকগ্রাউন্ড আছে এবং আমার কার্যক্রম দেখে আমি মনে করি আমাকে মূল্যায়ন করবে, আমাকে কিছু করার সুযোগ দান করবে। এই সুযোগ যদি দান করে তাহলে সবাই রাজনীতি করার একটা আগ্রহ পাবে। যারা ত্যাগী নেত্রী, যারা নাকি রাজপথে থেকেছে এবং বিগত দিনে অনেক রাজনীতিতে তারা সফল ছিল, তাদেরকে যদি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি মূল্যায়ন করে, সাথে সিনিয়র লিডাররা যদি তাদেরকে মূল্যায়ন করে, আমি মনে করি রাজনীতিতে সবাই আগ্রহ প্রকাশ করবে। আমার আরেকটা কথা হচ্ছে, আমার মাধ্যমে আমি জানাতে চাই, আমি রাজনীতি করতে যে একটা জিনিসের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমাদের মহিলা দল নিয়ে। মহিলা দলে আসলে আমাদের মহিলা দল যখন করে, কিন্তু ছাত্র রাজনীতির পরেই সবাই আমরা যারা মহিলারা আছে তারা মহিলা দল করি, এবং এটাতে একটা প্রবলেমও আছে, যেমন ভালো আছে প্রবলেমও আছে। যেমন মহিলা দল সব লেভেলের মহিলারাই কিন্তু এখানে মহিলা দল করতে আসে। যখন ছাত্র দল থেকে কেউ আসে তখন কিন্তু ওই যে একটা শ্রেণীর মহিলারা তাদেরকে অ্যাকসেপ্ট করতে একটু আনইজি বোধ করে, কারণ চিন্তা করে যে এরা ছাত্র রাজনীতি করছে, এদেরকে এটা একটা ভাগাভাগি তৈরি হয়। আবার ছাত্র রাজনীতির ভিতরে কিছু কিছু নেত্রী আছে, তারা আবার চিন্তা করে, দুইটাই কিন্তু দুই রকম, তারা আবার চিন্তা করে যে আমরা ছাত্র রাজনীতি করছি, আমরা একটা কিছু, এই যে একটা ভেদাভেদ, এই ভেদাভেদটা তৈরির জন্য আমি মনে করি যে যুব মহিলা দল করা একটা উচিত। আমি মনে করি, আমি জানি না এটা নীতি নির্ধারকরা তো চিন্তা ভাবনাই করেছে, আমি আমার স্বল্প রাজনীতিক প্রেক্ষাপট থেকে বলছি যে একটা যুব মহিলা দল হলে হবে কি, তাহলে যারা নাকি ছাত্র রাজনীতি করছে তারা একটা প্ল্যাটফর্মে থেকে রাজনীতি করতে পারবে, আর যারা ছাত্র রাজনীতি ছাড়াই পারিবারিকভাবে বা বিভিন্ন পেশাজীবীর থেকে যারা মহিলা দল করবে, তাহলে হবে কি একটা সুন্দর একটা সমন্বয় থাকবে, এবং দেখা যাবে যে একটা রাজনীতির একটা কম্পিটিশন থাকবে যে কে কত ভালোভাবে নেতৃত্ব করতে পারে, ভালো পারফরমেন্স করতে পারে। কারণ মহিলা দল ওরা চিন্তা করবে ছাত্র দলের যুব মহিলা দল ওরা ভালো করছে, তাহলে আমাদেরকেও আরও কাজ করতে হবে। এখন কিন্তু দেখা যায় যে এই মহিলা দলের ভিতরে এটা অনেকে মুখে বলবে না, কিন্তু আমি বলে ফেললাম, এটা কিন্তু প্রচণ্ড রকম ভেদাভেদ হয়, এবং ছাত্রদলের মেয়েরাও মনে করে এটা, এবং ওরাও কিন্তু মনে করে যে, এবং এই যে একটা রেষারেষি, সবসময় কোথাও গেলে একটা গ্যাদারিং তৈরি হয়, সবসময় একটা মিছিল মিটিংয়ে গেলে ধাক্কাধাক্কি, এই জিনিসটা আসলে ভালো লাগে না। আমার মাধ্যমে আমি আমার জননেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন থাকবো যে এটা যেন উনি একটু দৃষ্টিগোচর করে এই জিনিসটা। আরেকটা ঘটনা আমার খুব মনে পড়ে, সেটা হচ্ছে এনিবাই যখন নাকি টিয়ার সেল খেয়ে আঘাতপ্রাপ্ত হয়, তখনও আমি এই টিয়ার সেলের আঘাতে রাস্তায় অসুস্থ হয়ে পড়ি, এবং এই ছবিগুলো আমার তখনকার পত্রিকা, জাতীয় পত্রিকাগুলো, এনিবাই যখন নাকি টিয়ার সেলের আঘাতপ্রাপ্ত হয় আর কি, তখন আমরা এনিবাইয়ের পিছনে ছিলাম। এই পরিমাণে টিয়ার সেল ছাড়তেছিল যে আমরা কেউ ওই মাঠ থেকে চলে যায়নি, যেই পর্যন্ত আমি অজ্ঞান না হয়েছি। এবং যখন আমি অজ্ঞান হয়ে যাই, রাস্তায় পড়েছিলাম,
সেই ছবিটাও বিভিন্ন জাতীয় পত্রিকায় এসছে আমার এই ছবিগুলা। আমরা কেউ মাঠ ছেড়ে যাইনি। এই স্মৃতিগুলো খুব মনে পড়ে, আসলে সেই আন্দোলনের কথা খুব বেশি বেশি করে মনে পড়ে। এবং আমরা অনেক মামলা খেয়েছি, অনেক আহত হয়েছে অনেকে এই রাজনীতির জন্য। আসলে পুরনো যারা আছে, জিয়া রহমানের আমল থেকে একদম আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান পর্যন্ত, এই পর্যন্ত যারা আসছে তাদের ভূমিকা কিন্তু প্রচন্ড রকম। এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি নতুনরা, কারণ নতুন পুরাতনরাই কিন্তু রাস্তা তৈরি করে যায়, সেই রাস্তা দিয়েই কিন্তু নতুনরা হেঁটে যায়। আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী, আমাদের জননেতা জনাব তারেক রহমান পুরাতন যারা আছে তাদেরকে মূল্যায়ন করবে এবং তাদের তৈরি পথে যেন তারা একটু হাঁটতে পারে সেই সুযোগ দান করবে।